হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এইবারও পাশ করতে পারলি না, তুই সত্যি একটা গাধি। তোর দ্বারা কিছু হবে না। এই শোনো, আমি পাশ করিনি তোকে কে বলল? কে বলবে? দেখাই যাচ্ছে তুই ম্যাথ গোল্লা পেয়েছিস। খবরদার গোল্লা পেয়েছি বলবি না। আমি ম্যাথ একটু কম পেয়েছি, এই যা। ওই হল ফেইলি তো হলো। এই রুদ্র, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি রাগলে তোর কি? আমার অনেক কিছু। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বুঝলি? বলেই মেঘলা রুদ্রর পিঠে একটা চাপড় দিল। রুদ্র প্রচণ্ড রেগে সেখান থেকে চলে গেল। এখন আন্টির সামনে কি করে যাবে সে? খুব বড়মুখ করে বলেছিল আন্টিকে এইবার মেঘলাকে ও ধরে ধরে ম্যাথ বুঝাবে। এইবার পাশ হবেই হবে। কিন্তু না, এইবারও ফেল করে বসে আছে। রুদ্র বুঝে পায় না, মেঘলার বাবা হলেন ম্যাথের প্রফেসর, আর উনার মেয়ের মাথায় ম্যাথের মোটাও নেই। আর মেঘলা মনের আনন্দে অন্যদের সাথে ফুচকা খেতে চলে গেল। মাঠে দাঁড়িয়ে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। পাশ ফেল কোনটা নিয়েই তার মাথা ব্যথা নেই। মুবিন হাসান ও মমতা হাসান এর একমাত্র মেয়ে মেঘলা হাসান। মুবিন হাসান ম্যাথামেটিক্সের প্রফেসর। মমতা হাসান আর 5টা সাধারণ মহিলার মতো স্বামী, সন্তান আর সংসার নিয়ে পড়েই থাকেন। এক কথায় হাউসওয়াইফ। আর মেঘলার কাজ হল সাজগোজ, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়া আর ঘোরাঘুরি। পুরো এলাকাময় চষে বেড়ায়। খুব মিশুকে মেয়ে। ওর বন্ধুবান্ধব এর অভাব নেই। কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড হল রুদ্র। রুদ্রর একটাই প্রবলেম, সারাক্ষণ বড়দের মতো শাসন করে আর শুধু পড়া পড়া করে। মেঘলার ধারণা রুদ্র বড় হয়ে ওর বাবার মতো ইউনিভার্সিটিতে পড়াবে, হয়তো ম্যাথই পড়াবে। ও যা ভালো ম্যাথ সারাদিন ম্যাথ নিয়েই হয়তো বসে থাকে। এর জন্যই ওর মা বাবা রুদ্রকে এত পছন্দ করে। রুদ্রর কথা বললে যে কোনো ব্যাপারে 7 খুন মাফ। রুদ্র নিম্নবিত্ত পরিবারের ছেলে। ওর ভালো নাম রুদ্র মাহমুদ। মা রেহেনা মাহমুদের সেলাই এর স্বল্প উপার্জন, আর রুদ্র কিছু ছোট বাচ্চা পড়িয়ে যেটুকু পায় তা দিয়ে সংসার কোনোভাবে চলে যায়। ওর মায়ের চেষ্টায় ও এত দূর এসেছে, না হয় কবেই শেষ হয়ে যেত। রুদ্র যখন খুব ছোট তখন ওর বাবাকে হারায়। শুনেছে রোড অ্যাক্সিডেন্ট মারা গিয়েছিল। ওর বাবাকে নিয়ে কোনো কথাই এখন আর ওর মনে নেই। মনে থাকবেই বা কি করে, তখন সবে ওর বয়স 1 বছর মতন। আর এখন ওর বয়স 6 বছর। সাক দিবে এইবার। পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস। বিশেষ করে ম্যাথ খুব পছন্দ। অবসর সময়ে সিলেবাসের বাইরে ম্যাথ করে সময় কাটায়। তবে খুব জেদি। আর অল্পতেই রেগে যায়, তবে সে রাগ বেশিক্ষণ থাকেও না। তবে জেদ চেপে গেলে অন্য ব্যাপার। মেঘলার বাবা মুবিন হাসান রুদ্রকে খুব পছন্দ করে। তিনি যেমন পছন্দ করেন তেমনি রুদ্র ওনাকে খুব পছন্দ করে। তিনি প্রায় ম্যাথের অনেক বই ওকে দেয়। মাঝে মাঝে ওর সাথে গণিতের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। সেসব রুদ্রর খুব ভালো লাগে, সেজন্যই প্রায় মুবিন হাসানের বন্ধের দিনগুলোতে মেঘলাদের বাড়ি যায়। মেঘলার মাও রুদ্রকে খুব পছন্দ করে। মেঘলা যতক্ষণ রুদ্রর সাথে থাকেন ততক্ষণ তিনি নিশ্চিন্ত থাকেন, কারণ মেঘলা যা দস্যি মেয়ে, তার উপর পড়াশোনায় কোনো মনোযোগ নেই। রুদ্রর সাথে থাকলে যাও একটু পড়ে, আর এদিক সেদিক ছুটোছুটি কম করে। তবে মেঘলার ও রুদ্রর মা রেহানা মাহমুদের সাথে খুব ভাব। নিজের মায়ের থেকে রেহানা মাহমুদের সাথে ভাব বেশি। আর রেহানা মাহমুদও তাকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছেন। বাড়িতে কিছু একটা স্পেশাল হলে মেঘলাকে না খাইয়ে নিজে মুখেও তুলবেন না। এ নিয়ে অবশ্য মেঘলা আর রুদ্রর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে যায়। তবে রুদ্র বেশি সুবিধা করতে পারে না, ঝগড়া করে। একে তো মেঘলা হার মানার মেয়ে, তার উপর রেহানা মাহমুদ মেঘলাকেই সাপোর্ট করে যান। দুজনের হাজার অমিলের, হাজারো খুনসুটির মাঝেও দুজন দুজনকে বেশ বুঝতে পারে, তাই হয়তো ওরা বেস্ট ফ্রেন্ড। পরীক্ষা শেষ হতে আর মাসখানিক সময় আছে। আজ স্কুলে মডেল টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মেঘলা টেনে টুনে 3 ও পায়নি। এই জন্য রুদ্রর খুব রাগ হচ্ছে। মেঘলার মা খুব টেনশন করে, মেঘলা যদি পাশ করতে না পারে তাহলে মেয়েটাকে হয়তো এই বয়সেই বিয়ে দিবে। তাই তো রুদ্র আন্টিকে বলেছে মেঘলাকে ও ধরে ধরে ম্যাথ বুঝাবে যাতে পাশটা করতে পারে।
কিন্তু মডেল টেস্টের রেজাল্ট দেখে রুদ্র খুব হতাশ হল। এই মেয়েকে কি করে সে পাশ করাবে ভেবেই পাচ্ছে না। আরও বেশি করে সময় দিতে হবে, ধরে ধরে শুধু ইম্পর্টেন্ট ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করাবো যাতে পাশটা করতে পারে। তবে আজ আর যাবে না। প্রচণ্ড রাগ হচ্ছে মেঘলার উপর। হয়তো আরও দুটো কঠিন কথা বলে ফেলতে পারে, পরে নিজেই কষ্ট পাবে। এই হলো আরেক সমস্যা। মেঘলার কষ্ট হয় বা মন খারাপ হয় তাহলে রুদ্রই কষ্টটা বেশি পায় যেন। আর মেঘলার চোখে পানি তো ও সহ্যই করতে পারে না, আর মেঘলাও এর সুযোগ নেয়। রুদ্র একটু কিছু বলার আগেই মুখটা এমন করে যে রুদ্র আর কিছু বলতেই পারে না। আর বলবেই বা কি করে, অমন মায়া মায়া মুখের দিকে তাকিয়ে তো এমনিতেই কিছু বলা যায় না। আর সে মায়ামাখা মুখে যদি কালো মেঘ নেমে আসে তাহলে তো যে কারোরই মনে বিষাদ নেমে আসবে। আর রুদ্রর তো আরও বেশি কষ্ট হয়। শুধু কি মেঘলা ওর বেস্ট ফ্রেন্ড বলেই এমন হয়, নাকি এর চেয়েও গভীর কিছু আছে ওদের মধ্যে, নাকি শুধুই রুদ্রর মনেই এমন হয়? তার উত্তর রুদ্রর অজানা। অবশ্য সে কখনো জানার বা বুঝতে চেষ্টাও করে না। জানুয়ারি মাসে সচরাচর বৃষ্টি হয় না, যদিও বা হয় তা ঠিক বৃষ্টি না, মনে হয় আকাশ ফুডে বরফের বড় বড় ফোঁটা পড়ছে। এইরকম বৃষ্টিতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ভিজতে পারে না, আর কেউ যদি ভিজে তবে তার মস্তিষ্ক বিকৃত, এটা রুদ্রর ধারণা। এই মুহূর্তে তার সামনে কাক ভেজা হয়ে ঠকঠক করে কাঁপছে মেঘলা। বৃষ্টি পছন্দ বলে কেউ মাঘ মাসের এইরকম বৃষ্টিতেও ভিজতে পারে, তা রুদ্রর কল্পনারও অতীত। মেঘলা যখন ছাদ থেকে কাঁপতে কাঁপতে নামছে তখনই রুদ্র ছাতা ভাঁজ করে নক করতে যাচ্ছিল। তবে মেঘলাকে ভিজতে দেখে অবাক হলেও ওর দৃষ্টি আটকে যায় মেঘলার দিকে। মেঘলার মুখে জমে থাকা পানির ফোঁটায় কাপা কাপা ঠোঁট দুটো থেকে চোখ সরাতেই পারছে না। ভিজে যাওয়া কাপড় গায়ের সাথে জুবুথুবুভাবে লেপ্টে আছে। মেঘলা খুব অদ্ভুত সুন্দর লাগছে, যেন নেশা ধরে যায়। রুদ্রকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘলা কিছুটা অস্বস্তিতে পড়ল, আবার লজ্জাও পাচ্ছে। কখনো তো রুদ্র ওর দিকে ওভাবে তাকায় না। তবে আজ কি হলো? মেঘলা কাপা কাপা গলায় বলল, কিরে ওভাবে কি দেখছিস? জীবনে আমাকে দেখিসনি, মনে হচ্ছে গিলে খাবি। রুদ্র খুব লজ্জা পেল। দ্রুত চোখ ফিরিয়ে বলল, দেখছি একটা মানুষ কতটা গাধি হলে মাঘ মাসের বৃষ্টিতে ভিজতে পারে। কথায় কথায় আমাকে একদম গাধি বলবি না। গাধি বললে কি করবি? বলেই দেখ কি করি। তখনই গেট খুলে দিল মমতা হাসান। দুইজনের গলার আওয়াজ পেয়ে তিনি গেট খুলে দিয়েছেন। তিনি মেঘলার অবস্থা দেখে খুব রেগে গেলেন। চিৎকার করে যেই মেঘলাকে বকতে যাবেন তখনই রুদ্র আটকাল। সেই সুযোগে মেঘলা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর রুদ্রকে মমতা হাসান বসার ঘরে বসিয়ে রান্নাঘরের দিকে গেলেন। গরম গরম 2 কাপ কফি নিয়ে এলেন। মমতা হাসান খুব ভালো কফি বানান। খেতে একটু বেশি মিষ্টি হলেও অসাধারণ বানান তিনি কফিটা। বিশেষ করে রুদ্র এলে তিনি এই কফিটা সবসময় বানান, রুদ্র পছন্দ করে বলে। তিনি কফি খেতে খেতে রুদ্রর সাথে টুকটাক কথা বলছে, ওর মায়ের খোঁজখবর নিচ্ছেন। রুদ্র তৃপ্তি নিয়ে কাপে শেষ চুমুক দিয়ে চোখ তুলে তাকাতেই আবার ধাক্কা মতো খেল। মেঘলা একটা ভারী শাল গায়ে চাপা দিয়ে গুটি গুটি করে এগিয়ে আসছে। মাথায় এখনো তোয়ালে পেঁচানো। রুদ্র আবার থমকে গেল। মেঘলা ওর চোখের সামনে এসে তুড়ি বাজাতেই ও চোখ সরিয়ে দেখল মেঘলার মা নেই। এতে যেন কিছুটা স্বস্তি পেল, তবে মেঘলার দিকে তাকিয়ে আবার লজ্জা পেল। আজ মেঘলাকে তো নতুন দেখছে না, তবে ওর কেন বারবার এমন হচ্ছে? কেন বারবার চোখ আটকে যাচ্ছে? হ্যাঁ, এইটা ঠিক যে এইভাবে কখনো দেখেনি, তাই বলে এমন কেন হচ্ছে ওর? মেঘলা এইবার ওর কাঁধে হালকা হাতে ধাক্কা দিল। কিরে, কি হয়েছে তোর? কি হবে আমার? কই হারাইয়া যাস? কি দেখছো তোকে? নিজের অজান্তেই কথাটা বের হতেই রুদ্র থতমত খেয়ে গেল। মেঘলা চোখ ছোট ছোট করে, আমাকে দেখার কি আছে? নতুন দেখছিস? রুদ্র এইবার নিজেকে সামলে খুব ভেবে উত্তর দিল, তোর মতো গাধি তো সচরাচর দেখা যায় না, আর বলা তো যায় না। এইরকম বিরল প্রজাতির একটা গাধির খোঁজ পেয়ে হয়তো চিড়িয়াখানার লোকেরা এসে তোকে নিয়ে গেলে টাকা খরচ করে দেখার চেয়ে এখনই দেখে নিচ্ছি। রুদ্র মেঘলার দিকে না তাকিয়ে হাসতে লাগল। আর মেঘলা সে তো রাগে পুরো আগুন হয়ে আছে, যেন চোখ ঠিকরে আগুন বের হচ্ছে। প্রচণ্ড রেগে যাওয়ায় মুখ দিয়ে কিছু বলতে পারছে না। মেঘলাকে চুপ থাকতে দেখে রুদ্র বুঝতে পারল একটা বিকট শব্দে বাজ পড়তে পারে যে কোনো সময়। তাই কোনো দিকে গেটের দিকে দৌড় দিল আর জোরে বলল, সাবধানে থাকিস, যে কোনো সময় চিড়িয়াখানার লোক আসতে পারে। মেঘলাও তার দিকে রেগে ছুটে যেতেই গেটের কাছাকাছি যেতেই কারো সাথে ধাক্কা খেল। ততক্ষণে রুদ্র গেট পেরিয়ে অনেক দূর চলে গেছে। তাহলে কার সাথে ধাক্কা খেল দেখার জন্য উপরে তাকাতেই একটা অচেনা ছেলেকে দেখতে পেল।
ছেলেটা বারবার সরি বলছে, কিন্তু মেঘলা সেসব কানেই তুলছেই না, যেন রুদ্রর উপর হাওয়া রাগটা ছেলেটার উপর ঝাড়ছে। ছেলেটা কিছুক্ষণ বুঝানোর চেষ্টা করল এইটা একটা ইনসিডেন্ট আর এতে তার দোষ নেই, উল্টো দিক থেকে দৌড়ে আসায় ধাক্কাটা লেগেছে। কিন্তু মেঘলা তার স্বরেই চেঁচাতে লাগল। তাই ছেলেটা চুপ করে শুনেই যাচ্ছে, তবে তার বেশ লাগছে পুরো ব্যাপারটা। মেঘলা এত জোরে চিৎকার করছে যে ওর মাও দোতলার খোলা গেট দিয়ে বসার ঘর থেকে শুনতে পাচ্ছে। তার এই এক মেয়ের যন্ত্রণায় তিনি সত্যিই অতিষ্ঠ হয়ে গেছেন। তিনি দ্রুত নিচে নেমে গেলেন। যা ভেবেছেন তাই। চেনা নেই জানা নেই একটা ছেলের সাথে লেগে পড়েছে। কিছুটা টেনে আনার মতো করে মেঘলাকে টেনে সরিয়ে বললেন, কিছু মনে করো না বাবা, আমার মেয়েটা একটু অবুঝ। ছেলেটা হেসে বলল, না আন্টি, আমি কিছু মনে করিনি। মেঘলা আবার তেড়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই মমতা হাসান খুব কড়া একটা ধমক দিলেন। মেঘলা সে শুনে এক প্রকার বাধ্য হয়ে রাগে গটগট করে উপরে চলে গেল, তবে যাওয়ার আগে আঙ্গুল তুলে শাসিয়ে গেল, দেখে নেবে সে। ছেলেটা বিমুগ্ধ হয়ে তাকিয়ে আছে মেঘলার যাওয়ার দিকে। মমতা হাসান আবার বললেন, কিছু মনে করো না বাবা। না আন্টি, আমি সত্যি কিছু মনে করিনি। মমতা হাসান কিছুটা ভদ্রতা করেই বললেন, এইখানে কার বাসায় এসেছ? ছেলেটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আসলে আমি মুবিন হাসান স্যার এর কাছে এসেছিলাম। মমতা হাসান খুব আগ্রহ নিয়ে বললেন, আমি উনার স্ত্রী, আর যে তোমার সাথে চিৎকার করে কথা বলল সে আমাদের মেয়ে। ছেলেটি এগিয়ে এসে সালাম করল। বেঁচে থাকো বাবা, তা কি মনে করে এলে? এসেছিলাম আমার ছোট বোনকে স্যারের কাছে পড়ানোর ব্যাপারে কথা বলতে। কিন্তু উনি তো প্রাইভেট টিউশন করান না। আমি সেসব জেনেই বাসায় এসেছি আলাদা করে কথা বলার জন্য। আচ্ছা, তবে উনি তো বাসায় নেই। কখন আসবেন? আসতে আসতে সন্ধ্যা হবে। তাহলে আন্টি আন্টি বলেই ডাকি, কিছু মনে না করলে। না না, মনে করার কি আছে বলো। ধন্যবাদ আন্টি, আজ তবে যাই। সে কি এক কাপ চা খেয়ে যাও? না আন্টি, অন্যদিন। ঠিক আছে, তোমার নামটাও জানা হলো না। আন্টি, আমার নাম সীমান্ত। মমতা হাসান হাসলেন। সীমান্ত বলে ছেলেটি চলে গেল। সেদিকে একবার তাকিয়ে তিনি উপরে উঠে এলেন। স্কুল এখন বন্ধ। ঘরে বসেই পড়াশোনা করতে হয়। বিকেলে রুদ্র এলে কিছুক্ষণের জন্য বাইরে বের হতে পারে। এই যেন মেঘলার শান্তি। এরকম বন্দী জীবন আর কতদিন কাটাবে ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। কবে যে পরীক্ষাটা শেষ হবে তবেই শান্তি। তবে ফেল করলে আরও ভালো হবে, তাহলে আর পড়াশোনা করতে হবে না, কি মজাটাই না হবে। ভাবতেই আনন্দে ওর চোখ দুটো চকচক করে উঠল। কিন্তু বিপত্তি বাজিয়েছে রুদ্রটা। সে উঠে পড়ে লেগেছে আমাকে পাশ করানোর জন্য। ছেলেটার ধৈর্য আছে, কতভাবে চেষ্টা করেই যাচ্ছে। মেঘলার ওর জন্য মায়া হয়, তাই একটু পড়াশোনা এখন করে সে। এখন মেঘলা বসে আছে রুদ্রর জন্য। সেই যে গেল আজ 2 দিন, তার আসার আর নাম নেই। আজ যদি না আসে তাহলে ওর বাসায় গিয়ে খোঁজ করবে। আজ 3 দিন ধরে রুদ্র লজ্জায় মেঘলার সামনে যায়। কি করে যাবে সে? সেদিন যা হলো। আর মেঘলাকে তো রোজই দেখি, কই কখনো তো এমন হয়নি। তাহলে সেদিন কেন এমন হলো? কেমন যেন একটা নেশা নেশা ব্যাপার ছিল মেঘলার মধ্যে, যেটা আগে কখনোই দেখিনি। অবশ্য কোনোদিন তো সেভাবে খেয়ালও করিনি। তবে সেদিন যে কি হলো, এইসবই আনমনে ভাবছে রুদ্র, আর তখনই অস্পষ্ট স্বরে মায়ের ডাক পড়ল। রুদ্র ভালো করে বুঝল না কি বলছে। কিছুটা নড়ে চড়ে বসে চিৎকার করে বলে উঠল, মা ডাকছ? পুরো কথাটা শেষ করার আগেই কলারে টান অনুভব করে রুদ্র। কলারে হাত দেওয়ায় রেগে যায় রুদ্র। কটমট করে তাকায় যে কলারে হাত দিয়েছে তার দিকে। যেই কিছু বলতে যাবে তার আগেই কলার ধরে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে অপরজন চিৎকার করে উঠল, তোর সমস্যা কি রে? আজ 3 দিন ধরে তোর কোনো খোঁজ নেই। কি সমস্যা তোর? দিব্যি সুস্থ ভালো মানুষ বসে আছিস, বসে বসে আবার ধ্যান করা হচ্ছে। কি নিয়ে এত ভাবছিস? কার কথা ভাবতে ভাবতে 3 দিন কেটে গেল বল, আমিও একটু শুনি। কলার ধরায় যতটা রেগে গিয়েছিল তার কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আজও মেঘলার দিকে তাকাতে পারছে না, আবার চোখ সরিয়েও নিতে পারছে না। চুপ করে না থেকে বল। মেঘলার এই রাগী চোখের দৃষ্টিতে নেশা ধরে যাচ্ছে। এই রকম করে তো বহুবার তাকিয়েছে মেঘলা, তবে আজ কেন এমন হচ্ছে? আরও রেগে গেল। তুই জবাব দিবি না তো? গলাটা কেঁপে কেঁপে উঠছে। কাপা কাপা গলায় বলল, কি জবাব দিব? হঠাৎই গলাটা নরম হয়ে এলো। তুই জানিস আমি ভেবেছিলাম আমার জন্য তোর হয়তো জ্বর হয়েছে। ওইভাবে বৃষ্টির মধ্যে এলি, আবার যাওয়ার সময় ছাতাটাও নিলি না। আমার কি খারাপ লাগছিল তোর জন্য, তাই তো জ্বর নিয়েও তোর খোঁজ নিতে আসলাম। আর তুই? তোর জ্বর এখন কি অবস্থা? কই দেখি দেখি। হাত বাড়িয়ে কপালে হাত দিল।
এক ছটকায় হাত সরিয়ে, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমাকে নিয়ে ভাবিস বুঝি? না ভাবব না তো, আর ভাবব না। তুই যেমন সেলফিশ অমন হয়ে যাব। গাল ফুলিয়ে বলল। গাল ফুলিয়ে রাখলে না তোকে একদম রসগোল্লার মতো লাগে, ইচ্ছে করে একদম কপ করে গিলে ফেলি। মেঘলা প্রচণ্ড রেগে রুদ্রকে মারতে নিবে তার আগেই রেহানা মাহমুদ ট্রে নিয়ে ঢুকলেন। এদের এই ঝগড়া দেখে তিনি অভ্যস্ত। তাই তিনি ট্রেটা রেখে মেঘলাকে পাশে বসিয়ে কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আছে কিনা। না, এখন জ্বর নেই। এবার বললেন, কি হয়েছে রে মা? আন্টি তোমার ছেলে বলে কি না আমি রসগোল্লা আমাকে নাকি কপ করে গিলে ফেলবে। বলেই মেঘলা মুখটা কাদো কাদো করে ফেলল। রুদ্র কিছু বলবে তার আগেই রেহানা মাহমুদ ওকে খুব জোরে একটা ঝাড়ি দিলেন আর বলে দিলেন এরপর মেঘলাকে কোনোভাবে জ্বালালে তিনি আরও রেগে যাবেন। তারপর তিনি মেঘলাকে আদর করে এটা ওটা মুখে তুলে খাইয়ে দিলেন। মেঘলার সাথে আরও কতক্ষণ গল্প করলেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে তিনি রুদ্রকে বললেন মেঘলাকে বাড়ি দিয়ে আসতে। সীমান্ত অনেক বুঝিয়ে মুবিন হাসানকে রাজি করিয়েছেন পড়ানোর জন্য। মুবিন হাসান রাজি হতেন না, তবে সবটা শুনে খুব মায়া হলো তাই রাজি হয়ে গেল। একটা মেয়ে এত বছর এত পরিশ্রম করে সাধনা করে এত দূর এসে থেমে যাবে তা তিনি মানতে পারছেন না। তবে মেয়েটার বরের উপর খুব রাগ হচ্ছে। কেমন মানুষ বুকে পড়াশোনা করতে দিবে কিন্তু কলেজে যেতে দিবে না। অন্য কোনো সাবজেক্টে পড়লে তাও বাসায় বসে পড়লেই হতো, কিন্তু ম্যাথমেটিক্স একা একা কি করা যায়, কিছুটা হেল্প এর প্রয়োজন হয়। মুবিন হাসান সীমান্ত বলে ছেলেটিকে জানিয়ে দিলেন তিনি সপ্তাহে 3 দিন পড়াবেন, বিকালের দিকে নিয়ে আসতে। ছেলেটিও খুব খুশি মনে বের হয়ে গেল। বোনের জন্য কতটা ভাবে দেখে মুবিন হাসান এরও ভালো লাগল। রুদ্র আর মেঘলা যখন মেঘলাদের বাড়ির কাছাকাছি এলো তখন সেই ছেলেটিকে ওদের বাড়ির গেট থেকে বের হতে দেখে রেগে যায় মেঘলা। রুদ্রকে রেখেই তালবিহীনভাবে দ্রুত হাঁটতে শুরু করে। আজ আর ছাড়বে না ছেলেটিকে। একে তো জ্বর থেকে সবে ভালো হলো, দুর্বল শরীর তার উপর বেসমালভাবে হাঁটায় কিছু দূর গিয়েই তাল হারিয়ে মাটিতে পড়ে গেল। রুদ্র দ্রুত এসে ওকে টেনে তুলল। সামনে থাকা ছেলেটিও এগিয়ে এলো। এতে যেন মেঘলা আরও ক্ষেপে গেল, কিন্তু ব্যথা পেয়েছে অনেক, উঠতেই পারছে না। রুদ্রকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চল আমাকে। রুদ্র আর মেঘলা যখন সামনে পা বাড়ালো ছেলেটি পিছন থেকে বলল, কোথাও লাগেনি তো? মেঘলার মাথায় তিরতির করে রক্ত উঠে যাচ্ছে। এর জন্যই তো ও পড়ল, আবার জিজ্ঞেস করছে। দাঁত মুখে খিচে যেই বলতে যাবে তার আগেই রুদ্র মেঘলাকে থামিয়ে দিল। মেঘলার এহেন রূপ দেখে রুদ্রই বলল, ও ঠিক আছে। তারপর মেঘলাকে টেনে নিয়ে গেল। রুদ্র পুরো ব্যাপারটা কিছুই বুঝল না। ছেলেটিকে দেখে মেঘলা হঠাৎ এত রেগে তার দিকে তেড়ে যাচ্ছিল কেন, আর ছেলেটিই বা কেন এগিয়ে এলো, হয়তো নেহাতি সাহায্য করতে। কিন্তু মেঘলা রেগেছিল কেন, এইসব নিয়ে পরে ভাবা যাবে, আগে মেঘলাকে উপরে দিয়ে আসতে হবে। মনে হচ্ছে খুব ব্যথা পেয়েছে। মেঘলাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে মমতা হাসান ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি এসে ধরে সোফায় বসালেন। মেঘলাকে উনার বিশ্বাস নেই, কি জানি কি করেছে, বলবে না তো সত্যিটা। রুদ্রকেই জিজ্ঞেস করলেন কি হয়েছে। রুদ্র স্বাভাবিকভাবেই বলল, তাড়াহুড়া করে হাঁটতে গিয়ে পড়ে গেছে। এই কথাটা মেঘলা বললে তিনি হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু রুদ্র বলা এক কথায় বিশ্বাস করলেন। তিনি মেঘলার পায়ে গরম পানির সেক দিচ্ছেন আর হটবট করে বলছেন, এত বড় হয়েছে এখন ঠিক করে হাঁটতে পারে না। সবকিছুতেই তার হটবট করা চাই, একটু সুস্থির হয়ে থাকতে পারেন।